হ্যালো, আমি ডক্টর পারভেজ আলম বলছি নিউ জার্সি আমেরিকা থেকে। আশা করি আপনারা যেখানে আছেন সবাই ভালো আছেন। এটা আমার প্রথম ইউটিউব চ্যানেল স্বাস্থ্য আলাপের প্রথম পর্ব। এটা বলা যায় পরিচিতি পর্ব, কারণ এটাতে আমি আজকে আমার জাস্ট একটু সংক্ষিপ্ত পরিচয় এবং আমি কি বলবো, আমার মূল বক্তব্য, মূল বিষয় কি হবে সে নিয়ে একটু আলাপ করব। আমি আসা যাক আমার পরিচয়। আমি বাংলাদেশ থেকে ডাক্তারি পাশ করে 2 বছর ওখানে কাজ করেছি হসপিটালে। তারপরে চলে যাই 7 সমুদ্র 13 নদী পার হয়ে ইংল্যান্ডে আমি প্রায় 8 বছরের মতো ছিলাম। 4.5 বছর আমি ওখানে মেডিসিন ডিপার্টমেন্টে ন্যাশনাল হেলথ সার্ভিস আন্ডারের হসপিটালে কাজ করেছি, হাউস ফিজিশিয়ান অ্যান্ড সিনিয়র হাউস ফিজিশিয়ান হিসেবে মেডিসিন ডিপার্টমেন্টে। তো ওখানেই আমার পোস্ট গ্রাজুয়েশনের হাতে খড়ি, এবং ওখানেই আমার পোস্ট গ্রাজুয়েশনের কিছু কোয়ালিফাইং এক্সামসগুলো দিয়ে তারপরে দেখলাম যে সবাই আমার বন্ধুবান্ধব যারা আছেন তারা অনেকে চলে আসতে ইন্টারেস্টেড আমেরিকাতে। তো সেই চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, আমেরিকাতে মোটামুটি আমাদের মেডিকেল প্রফেশনাল ক্যারিয়ার্স ফিউচার্স মাচ ব্রাইটার। তাই আমি সেখান থেকে মুভ করে চলে আসি আমেরিকা, আটলান্টিক ওশান পার হয়ে একেবারে চলে আসলাম আমেরিকা। এখানেই আমি এখন নিউ জার্সিতে সেটেলড অ্যাজ অ্যান বোর্ড সার্টিফাইড ইন্টার্নিস্ট। বোর্ড সার্টিফাইড ইন্টার্নিস্ট বলতে বোঝায় আমি 18 বছরের উপরে সব রোগী দেখি, এবং এখানে মেডিসিন পেশেন্টই আমার মেন পেশেন্টস। এখানে আরও কিছু ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আরও কয়েক গ্রুপ ডক্টরস আছেন যারা পেশেন্ট দেখেন মেডিসিনের। তাদের মধ্যে ফ্যামিলি প্র্যাকটিশনার আছেন, ডিও যে আছেন ডক্টরস অফ অস্টিওপ্যাথি, ওনারাও আছেন। এই 3 গ্রুপকে বলা হয় এমডি, ফ্যামিলি প্র্যাকটিশনার অ্যান্ড ডিও। এদের 3 জনকে এখানে ফিজিশিয়ানস হিসাবে জানা হয় আর কি। আর 2 গ্রুপ পেশেন্ট আছে, আর 2 গ্রুপ ডক্টরস আছেন যারা পেশেন্ট দেখেন। তারা হলো ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, পিএ বলে, আর নার্স প্র্যাকটিশনার। সাধারণত পিএ অ্যান্ড নার্স প্র্যাকটিশনার তারা একটা ফিজিশিয়ানের সুপারভিশনেই কাজ করেন। তবে আমেরিকাতে তো অনেক স্টেট, তো বিভিন্ন স্টেটে বিভিন্ন সময় হয়তো এই রুলসটা একটু ফ্লেক্সিবল হয়, সুপারভিশনের রুলসটা। তবে সাধারণত বলা যায় যে ফ্যামিলি ফিজিশিয়ান, এমডি, ডিও এরা সবাই ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করেন সব ক্ষেত্রেই। আর পিএ আর নার্স প্র্যাকটিশনার যারা আছে তারা সুপারভিশনে সাধারণত কাজ করতে হয়। তো এই তো গেল এখানকার ডাক্তারি যারা প্রোভাইডার, যারা মানে হেলথ কেয়ার প্রোভাইডার, তাদের পরিচয় এই 5 গ্রুপ ডক্টরসে। এটা মেডিসিন ডিপার্টমেন্টের ডেজিগনেশনটা সেভাবে বলা যায়। এখন আমি কি সম্বন্ধে কথা বলবো, কি বিষয়ে কথা বলবো, সেই সম্বন্ধে একটা আন্দাজ আমি দিতে চাই। আমার মেন কথা বলার উদ্দেশ্য হবে স্বাস্থ্য সচেতনতা করা। সেজন্য এই চ্যানেলের নাম আমি দিয়েছি স্বাস্থ্য আলাপ, এবং আলাপ দিয়েছি এই জন্য যে এটা একটা ইনফর্মাল সেটিংয়ে আমি কথা বলবো বিভিন্ন রোগ নিয়ে, বিভিন্ন স্বাস্থ্যের দিক নিয়ে। সহজ বাংলায় কথা বলার চেষ্টা করব সব কিছুই, তবে কিছু কিছু ক্ষেত্রে তো ইংলিশ টার্ম, কিছু মেডিকেল টার্ম এসেই যাবে। আমিও তো দেশ ছেড়েছি অনেক আগে, তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাংলা যেগুলো আমি ঠিকভাবে এক্সপ্রেস করতে পারবো না, সেটা আমি ইংলিশ আর মেডিকেল টার্মেই বলবো। আশা করি আপনারা এই ব্যাপারটা খুব সহজভাবে নেবেন। তো যাই হোক, আর একটা কথা যে হ্যাঁ, আমি যেটা ভাবছিলাম যে এখানে এসে একটা জিনিস দেখলাম যে বিদেশে এত উন্নত, এত টাকা পয়সা, এদের এত সহায় সম্পত্তি সব কিছু আছে, কিন্তু এদের মধ্যে এত অসুখ বিসুখ কেন হয় এটা আমি আগে বুঝতাম না। পরে দেখলাম যে না, এদের স্বাস্থ্য সচেতনতাও এদের তুলনায় যেরকম হওয়ার কথা ছিল সেটা মোটেই না। আমাদের বাংলাদেশে তো আমরা মনে করেন যে অতটা উন্নত হয়নি, অতটা টাকা পয়সা, অতটা ধন সম্পত্তি আমাদের বাংলাদেশের লোকদের নেই। সেই হিসাবে সচেতনতা একটু কম থাকতে পারে, কারণ ডাক্তারের কাছে যাওয়াটা একটা এক্সপেন্সিভ ব্যাপার। সুতরাং অনেকে হয়তো সেই ব্যাপারে খুব ইন্টারেস্টেড না, সেরকম হতে পারে। কিন্তু এই দেশে কেমন করে এটা সম্ভব, সেই জিনিসটা হয়তো এই দেশের সম্ভব একটা কারণই হয়তো যে এখানে আরাম আয়েশ, কনভিনিয়েন্স, সুবিধা এরা বেশি দেখে, এবং আরাম আয়েশে এত অ্যাডিক্টেড হয়ে গেছে যে এরা ওই স্বাস্থ্যটা কীভাবে রাখতে হবে, প্রতিরোধ করতে, একটা রোগের প্রতিরোধ করতে হবে, সেই দিকে ধ্যান না দিয়ে ওরা সেই দিকেই বেশি ঝুঁকে পড়েছে। সেজন্য এদের ভোগান্তি হচ্ছে।
কারণ এখানে তো আর ওই ইনফেকশাস ডিজিজ যেটা জীবাণুবাহিত, যেটা ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে খুব একটা অসুখ বিসুখ হচ্ছে না, তাই না? তবে এখানে মেন যে অসুখ বিসুখ হচ্ছে, এটা আমি মনে করি এদের জীবন প্রণালী, এদের খাদ্য অভ্যাস, এই জীবনযাত্রার আর খাদ্য অভ্যাসের কারণেই হচ্ছে। এবং এটা একটা অস্বাস্থ্যকর জীবন প্রণালী এবং অস্বাস্থ্যকর খাদ্য দ্রব্যের জন্য হচ্ছে। তবে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশেও কিন্তু এই ওয়েস্টার্ন লাইফস্টাইল যেটা বলে, যে জীবনযাত্রার প্রণালী, ফুড হ্যাবিটস, এগুলো কিন্তু বাংলাদেশেও এখন যাচ্ছে যতটুকু শুনি। আমরা একটু বড় ফ্যামিলি, বাংলাদেশে আমার ভাই বোন সবাই আছেন, ভাগনা ভাগ্নি সবাই বড়, ভেরি বিগ ফ্যামিলি। তো তাদের মুখে শুনি যতটুকু যে এখানকার খাদ্য অভ্যাস, এখানকার ফাস্ট ফুডগুলো, এখানকার কালচার যে জিনিসটা যাচ্ছে, তো সেখানে কয়েকটা জিনিস চেঞ্জ হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে। সেটা আমি মনে করি খুব ওয়ারিং আর কি, খুব চিন্তার ব্যাপার। একটা হলো খাদ্য অভ্যাস, একটা হলো জীবনযাত্রার স্টাইল, আরেকটা হলো ঘুম। তো এই ইন্টারনেট আর অনলাইন এসে এই ঘুমের 12টা বাজিয়ে দিছে আমি তাই মনে করি। আর ওয়েস্টার্ন লাইফস্টাইল যেটা আমরা বাংলাদেশে এখন অ্যাডপ্ট করছি, পার্টিকুলারলি ইয়াং জেনারেশন, বড়রাও তাতেও আসলে ইনভলভ। তো সেটাতে আমার মনে হয় যে এই যে এখানকার যে রোগের যে প্রকোপ, এখানে যে রোগের যে ধরন, এই রোগগুলো কিন্তু বাংলাদেশেও আস্তে আস্তে চলে যাবে। বাংলাদেশেও উন্নতি হয়েছে অনেক কিছু, বাংলাদেশের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, আমাদের শিক্ষার মানও উন্নয়ন হয়েছে, দেশের সার্বিক অবস্থা যথেষ্ট উন্নত হয়েছে আগের চেয়ে। আমি যখন বাংলাদেশ ছেড়ে এসেছি, সেই হিসাবে জীবাণু বাহিত যে অসুখগুলো যেটা আছে, ইনফেকশাস ডিজিজ, যেটা ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে হয়, সেগুলো কিন্তু বাংলাদেশে অনেক কমে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনাদের কোন অসুখ বেশি হচ্ছে, সেটা হলো এই ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, কিডনি ফেলিয়ার, কিডনি ডিজিজ, এই 4টা মেন ডিজিজ যেটা এখানে খুব মহামারী আকারে হচ্ছে। যেমন ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে বলি, আমেরিকাতে কিন্তু প্রাপ্তবয়স্ক যারা আছেন আমেরিকান সিটিজেন্স, তাদের সমীক্ষা করে দেখা গেছে যে তাদের 50%, মোটামুটি অর্ধেক পপুলেশন অফ দ্য অ্যাডাল্টস, ইউএস অ্যাডাল্টস, ব্লাড প্রেশারে ভুগছেন। তার মধ্যে দেখেন প্রতি 4জন ব্লাড প্রেশারের রোগীর একজন, মোটে 25% আর কি, একজনের ব্লাড প্রেশারটা কন্ট্রোলে আছে। যেমন আমাদের প্রোটোকল যেটা আছে যে যতটুকু কন্ট্রোল করে যেই লেভেলে আনা যাবে, সেটা কিন্তু 25% অফ দ্য পেশেন্টস। তার মানে প্রতি 4জন ব্লাড প্রেশারের রোগীর একজনের ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে। এটা কিন্তু খুব চিন্তার ব্যাপার। আপনাদের মনে হতে পারে যে কেন, ওখানে তো টাকা পয়সা আছে, ওষুধ আছে, সবই আছে, ডাক্তারের তা আছেই সব কিছু। তারপর তো সেইটাই বলছি যে এই স্বাস্থ্য সচেতনতাটা যেটা এখানে প্রচুর কমে গেছে মানুষের। তো এখানে আমার প্র্যাকটিসে, এই ছোটো প্র্যাকটিস, আমার মেডিকেল প্র্যাকটিস যেটা করি, এখানে কিন্তু আমি আমার পেশেন্টদেরকে একটু ভিন্নভাবে, ভিন্ন আঙ্গিকে আমি ওদের সাথে কথা বলি, ওদের ট্রিটমেন্ট করি। আমি মনে করি যে একটা মানুষের যদি রোগটাকে কোনোভাবে ঠেকানো যায় বা ডিলে করা যায় বা ওইটার মাত্রাটা কমিয়ে আনা যায়, সেটা কিন্তু ঢের ভালো। তাকে অসুস্থ হয়ে ট্রিটমেন্ট করার সেই স্যাটিসফ্যাকশান, সেটা হচ্ছে আমি মনে করি। একটা কথায় আছে না যে 1 stitch in time saves 9, সময়ের 1 ফোর, অসময়ের 10। তার মানে সময় মতো একটা সেলাই দিলে 9টা সেলাই বেঁচে দেওয়া যায়। আর সেটা আর একটা কথাও তো আছে যে হেলথ ইজ ওয়েলথ। আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য যেটা, এই স্বাস্থ্যটা কিন্তু টাকা পয়সা, ধন সম্পত্তি, পাওয়ার পজিশন, এগুলো হচ্ছে অনেক মূল্যবান একটা জিনিস। আমরা যখন স্বাস্থ্য হারাই, তখন আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের স্বাস্থ্যটা একটা খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু সেটা তো ইটস টু লেট, তাই না? তখন একটু দেরি হয়ে যায়। সেটা আমার বক্তব্য যে আমি ডাক্তার হিসেবে আমার একটাই প্রচেষ্টা, আমার রুগীদের মধ্যে ওই সচেতনতাটাকে আনা এবং ওই রেসপন্সিবিলিটিটা আনা যে রুগীদের, আমি আমার রুগীদেরকে এখানে যা করি আর কি, ওদেরকে আমি বুঝাবার চেষ্টা করি যে দেখো, তোমাদের মোটামুটি যেটা করণীয় আছে, তোমাদের রেসপন্সিবিলিটি আছে, তোমরা এটা করো, তাহলে আমার লাইফটা একটু ইজি হয়, আমি একটু সহজেই তোমাদের ট্রিটমেন্ট করতে পারবো, আর তোমাদের ট্রিটমেন্ট আউটকামটা ভালো হবে। তো মোটামুটি ওদের সাথে কথা বলে এঙ্গেজ করে রাখলে আলটিমেটলি সবাই বোঝে আর কি। তো এই বোঝার সময়টা আমাকে দিতে হবে তাকে আর কি, বোঝাতে বললে, কারণ এটা তো যার অসুখ হয় তারই তো লাভ হবে, তাই না? আমি ডাক্তার হিসাবে হয়তো তাকে পরামর্শ দিলাম, এটা দিলাম, কিন্তু সে যদি না শোনে তো হবে না। রোগী ডায়াগনোসিস করে খালি একটা ওষুধ লিখে দেওয়াই কিন্তু ডাক্তারি নয়, এটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। এখন এই বিদেশে এটা অন্যরকম। তবে এখানে একটা সুবিধা আমাদের, যে
প্রত্যেক রোগীর ইন্স্যুরেন্স থাকে, তো তারা ইন্স্যুরেন্স পে করে, সুতরাং রোগীর পকেট থেকে টাকা পয়সা আসে না, সেজন্য তারা হয়তো ফলো আপে বেশি আসতে পারে। এখানে সরকার তরফ থেকে, স্টেট তরফ থেকে বেশ হেল্প পাওয়া যায়, সেজন্য তাদের ফলো আপ করতে পারা যায়। এবং এই যে ফলো আপটা কিন্তু একটা ডাক্তারের জন্য খুব একটা স্যাটিসফ্যাক্টরি একটা জিনিস। আমরা যে রোগী ট্রিটমেন্ট করি, এখানে আমার রোগীর যে ট্রিটমেন্ট করি, ওরা যে ফলো আপ করতে আসে, তাতে আমি ওকে ফলো আপ করে অল্প অল্প করে সব কিছু বোঝাতে পারি। অনেক ক্ষেত্রে এমন হয়, দেখা গেছে যে আমি যদি মনে করি ফলো আপ করবে না, তাহলে কিন্তু আমার একটা টেন্ডেন্সি থাকবে যে আমি একসাথেই ওকে সব ওষুধ লিখে দেবো, একসাথে একটা টেস্ট করে ফেলবো। কিন্তু ভাগ্যক্রমে এটা এখানে করতে হয় না। সেদিক দিয়ে বলা যায় যে আমরা এখানে কিন্তু যারা ডাক্তার্স আছি, ফিজিশিয়ান আছে, তারা ভাগ্যবান যে আমরা ওই সুযোগটা পাই রোগীকে ট্রিটমেন্ট করার, ধাপে ধাপে পর্বে পর্বে প্রয়োজনীয় টেস্ট অল্প অল্প করে লিখে, একসাথে সব টেস্ট যেটা দরকার না লাগবে সেটা আমি লিখে ফেলব। এখানে দরকার হয় না, কারণ আমি জানি যে আমার রোগীটা আসবে। তো সেই স্ট্রাকচার, সেই হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা বিদেশে থাকাতে আমাদের ডাক্তারি করা এখানে বেশ সুবিধা হয়েছে। তবে দেশের ডাক্তারি একটা জিনিস যে এখানে আমাদের সবসময় খেয়াল রাখতে হয়, এখানে ম্যাল প্র্যাকটিস ইন্স্যুরেন্স থাকে। তো সেটা একদিক দিয়ে ভালো। আমি মনে করি যে দেশেও বিদেশের মতো আস্তে আস্তে অবস্থা সম্পন্ন হলে দেশের হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা ইমপ্রুভ করবে এবং রোগীদের সচেতনতা বাড়বে। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা, যে ইন্টারনেট অনলাইন হওয়াতে এখন ইনফরমেশন হাইওয়ে যেটা এত হয়েছে, যে প্রত্যেকটা রোগের এখন নলেজ, যেটা পুরোটা রোগ সম্বন্ধে একটা ইনফরমেশন, এই সাহায্যটা কিন্তু আগে ছিল না। আমাদের সময় তো কোনো কিছুই ছিল না। রোগীর রোগ হলে রোগী যেতেন ডাক্তারের কাছে, ডাক্তার লিখে দিতেন, তারপরে রোগী খেত, তার ভালো হলো না হলো পরে আবার ফলো আপ করলো, ওই সিম্পল ফর্মে ছিল। এখন কিন্তু বিদেশে মোটামুটি ডাক্তারি করে এতদিন পর যা দেখছি, এবং টেকনোলজি, ইন্টারনেট অনলাইন হয়ে, যে ইন্টারনেট অনলাইনে কিন্তু প্রচুর ইনফরমেশান থাকে ডাক্তারি মানে মেডিসিনের আর কি। তা আমি আমার পেশেন্টকে কিন্তু বলে দিই যে কোনো একটা কিছু তার সমস্যা হলে আমি বলি, তুমি অনলাইন বা ইন্টারনেটে গিয়ে এখানে তুমি এটা একটু পড়াশোনা করে আসো। তারপরে ওরা পড়াশোনা করে আসলে আমি বলি যে আচ্ছা কী কী পড়লে। তো এর মধ্যে দেখা যায় অনেক কিছু হয়তো ভুল ইনফরমেশান, মিস ইনফরমেশান থাকে। অনলাইনে তো অনেক রকম ক্যাম্পেইন, অনেক এজেন্ডা থাকতে পারে অনেকের, পার্সোনাল বা একটা গ্রুপ বা ইনস্টিটিউশনের, তো অনেক কিছু ভুল ইনফরমেশান থাকে। সুতরাং অনলাইন আর ইন্টারনেটে মানে অসুখ সম্বন্ধে জানলেই যে সেটা মানে বিশ্বাস করতে হবে বা সেই হিসাবে চলতে হবে, সেটা কিন্তু না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে অনলাইন ইন্টারনেট দেখেও তারপরে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা যাদের ওই রকম প্রবলেম আছে তাদের সাথে একটু আলাপ করবেন, আপনার ডাক্তারের সাথে আলাপ করবেন, করে জিনিসটা যাচাই করে নেবেন। কোনো জিনিস এই যুগে যা দেখছি যে আমি যাচাই না করে আপনারা বিশ্বাস করবেন না, অ্যাডপ্ট করবেন না, যাচাই করতেই হবে। যেটা একটা সেকেন্ড পার্টিকে দিয়ে করতে হবে, সাধারণত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ডাক্তার, মেডিসিনের বিষয়ে তো এরাই হেল্প করতে পারে আপনাকে। তো এই জিনিসটা করবেন। তো যাই হোক, আজকে আমি এই বক্তব্যের মোটামুটি শেষের দিকেই আছি। আমি চেষ্টা করব যে পরবর্তী পর্বতে সহজ বাংলায় আমাদের যে কমন অসুখ বিসুখগুলো হয় বা আমার স্বাস্থ্য রক্ষার জন্য কী করতে হবে, এই জিনিসটা আমি আপনাদের কাছে তুলে ধরবো একটু ভিন্ন আঙ্গিকে। আমি এখানে খুব মানে একটা অসুখটার উপর মানে বেশি গুরুত্ব না দিয়ে আমি চেষ্টা করব যে বোঝাতে এই জিনিসটা কীভাবে হয়, আপনাদের কি কি করণীয় আছে। অসুস্থতার পূর্ববর্তী বছরগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অসুখ কিন্তু হঠাৎ করে তো হয় না, তাই না? অসুখ বলতে আমরা সাধারণত ক্রনিক ডিজিজ বোঝাচ্ছি, যেটা যে অনেক দিন ধরে হবে বা সারা জীবন আপনাকে ভোগাবে। এই অসুখগুলো যেগুলো সারা জীবন আপনাকে ভোগাবে, এই অসুখগুলো কিন্তু একদিনে হয় না। এটা বছরের পর বছর আপনার শরীরে বাসা বাঁধে এবং অল্প অল্প করে বাড়ে। তো প্রায় 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর এরকম আপনার শরীরে এই অসুখটা থাকতে পারে, যেটা আপনি হয়তো আগে চেক আপ না করালে জানবেন না। এবং এই যে মানে রোগের পূর্ববর্তী বছরগুলো যেগুলো আছে, এই বছরগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে ওই সময়টা যদি কেউ খুব অ্যাক্টিভ হয়, ওই সময়টা যদি সচেতন হয়, ওই সময়টা যদি মানে খাদ্য অভ্যাস, জীবন প্রণালী, জীবনযাত্রা এটা যদি চেঞ্জ করতে পারে, এবং ওই সময় যদি সে মাঝে মাঝে বছরে একবার বা বছরে 2বার ডাক্তারের কাছে গিয়ে সেটা সম্বন্ধে চেক আপ করতে পারে,
এবং নিজেও সেটা সম্বন্ধে শিক্ষিত হতে পারে অনলাইনে গিয়ে কী কী করা উচিত, কী কী না করা উচিত। সেটা করলেই কিন্তু রোগের প্রকোপ অনেক কমে যাবে। রোগ হয়তো অনেক দেরি করে হবে, বা রোগ অনেক কম মাত্রায় হবে, বা রোগ হলেও ভোগান্তিটা কম হবে, কমপ্লিকেশনস কম হবে। এই জিনিসটা কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন। এই যে যেমন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কোলেস্টেরল, কিডনি ডিজিজ, এই সব ডিজিজগুলো কিন্তু অনেক বছর ধরে আপনার বডিতে শুরু হয়। তো আপনি আগের থেকে এই জিনিসটা একটু সচেতন হয়ে যান, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে পারবেন আপনি। অ্যাভয়েড করতে না পারলেও কমের মধ্যে দিয়ে হবে আর কি। আজকাল যা দেখছি যে বিদেশেও বিশেষ করে, আর দেশেও তো বটে, যে কিডনি ফেলিওর, যেটা প্রচুর পেশেন্ট ডায়ালাইসিসে যাচ্ছে এখন বিদেশে। দেশেও যা দেখছি, যতটুকু খবর নিয়ে যাচ্ছে যে ওখানেও ডায়ালিসিস সেন্টার খুলছে আস্তে আস্তে এবং হবে। এবং এটা কিন্তু চরম আকারে ধারণ করবে যদি বাংলাদেশে যারা আছেন আপনারা যদি এই ব্যাপারে সচেতন না হন। আপনাদের বাচ্চা কাচ্চা, নেফিউ নিস যারা আছে, পরবর্তী বংশধর, তাদেরকেও কিন্তু আমার মনে হয় যে আপনাদের একটা দায়িত্ব এটা বলে বুঝানো জিনিসটা। এবং আমি আশা করব যে আমার এই ইউটিউব চ্যানেল নিউ জেনারেশন, ইয়াঙ্গার জেনারেশন তারাও দেখবে, এবং তারা যদি এখান থেকে আমার কথা শুনে একটু উদ্বুদ্ধ হয়ে নিজেদের শরীরের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল করতে পারে, সেটা আমার একটা বাড়তি স্যাটিসফ্যাকশন হবে, বাড়তি সাফল্য হবে। আর আপনাদের যাদের এই অসুখ বিসুখে ভুগছেন, তারা তো অবশ্যই একটু চিন্তা করবেন আমি কি বলছি। আমি মোটামুটি প্রত্যেক পর্যায়ে একটা রোগ হলে বা একটা রোগের পূর্ববর্তী যেমন বছরগুলো খুব ইম্পর্টেন্ট, একটা কিছু হলেও তারপরে ইমিডিয়েট কী করবেন, তারপরের বছরে কী করবেন, তারপরে সারা জীবন আপনি ওই অসুখ বিসুখটাকে নিয়ে কীভাবে ম্যানেজ করবেন, আমি কিন্তু সেই সম্বন্ধে কথা বলবো। জাস্ট একটা অসুখ ডায়াগনোসিস হলো, আমি ট্রিটমেন্টে কী কী ওষুধ দিব এই সম্বন্ধে কিন্তু আমি খুব একটা কথা বলবোই না, কারণ সেটা সবচেয়ে সহজ ব্যাপার। আপনার একটা অসুখ হয়ে গেলে, একটা ডায়াগনোসিস হয়ে গেলে ওষুধ কী দিতে হবে সেটা কিন্তু সহজ ব্যাপার বলে আমি মনে করি। তার আগে আপনার মধ্যে যে সচেতনতাটা জাগানো, সেটাই একটা বিরাট ব্যাপার, এবং আমি এটা আমার একটা চ্যালেঞ্জ হিসেবে আমি নিয়েছি। তো আশা করি পরবর্তী আমি অল্প অল্প করে সহজ বাংলায় যতটুকু বোঝানো যায় প্রত্যেকটা অসুখ বিসুখ সম্বন্ধে আলাপ করব। এর পরের পর্বে আমি সাধারণ রোগ দর্শন বলে মোটামুটি আমি ওই পর্বটাকে নাম দিতে চাই, রোগ দর্শন। মানে রোগটা কীভাবে হয়, রোগ হলে কী করতে হবে, রোগের আগে কীভাবে প্রিপেয়ার করতে হয়, জিনিসটা একটা জেনারেল একটা আইডিয়া দিব সাধারণ। তারপরের পরবর্তী আমি হয়তো ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ এইসব নিয়ে সহজভাবে আপনাদেরকে উপস্থাপন করব। তো আজকে মোটামুটি এখানেই থাক আমাদের আলাপ, স্বাস্থ্য আলাপ। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, নিজেদের খেয়াল করবেন, নিজেদের পরিবারের খেয়াল করবেন। তো ঠিক আছে, পরে আবার দেখা হবে।